ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েদের জন্য গত কয়েকদিন ধরেই আমি চতুর্থ অধ্যায়ের আর্য সভ্যতা বা ঋগ বৈদিক সভ্যতার বিভিন্ন দিক নিয়ে বেশ কয়েকটি ভিডিও ক্লাস করেছি। লাস্ট যে ক্লাসটা করেছি সম্ভবত সেখানে পড়িয়েছি ঋগ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে। তো ঋগ বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার একটা বড় দিক ছিল যে শিক্ষা ব্যবস্থা ছিল গুরু দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা গুরুগৃহে থেকে পড়াশোনা করত এবং গুরুই তাদের পড়াশোনা করাতো এবং গুরু শিষ্যের এই সম্পর্ক ছিল প্রায় পিতৃতুল্য এবং শিক্ষান্তে গুরুকে ছাত্ররা তার সাধ্যমতো যতটা পারত গুরু দক্ষিণা দিত। তো এবার আমরা দেখব যে এই গুরু শিষ্যের সম্পর্ক ঋগ বৈদিক যুগে ঠিক যেরকমটি ছিল সেরকমই সুদূর অতীতে, এটা অনেক সময় আমরা মহাভারতের গল্পের মধ্যে পড়ি কিংবা বিভিন্ন বিক্ষিপ্ত ধর্মদর্শনের গ্রন্থে আমরা পড়ি। আরুণির কথা, একলব্যের কথা, আসলে আরুণি এবং একলব্য এরা দুজনেই তাদের গুরুর প্রতি যে দায় দায়িত্ব পালন করেছিল বা শিক্ষান্তে যে দক্ষিণা প্রদান করেছিল সেটা একটা বিশেষ স্তরে উন্নীত হয়েছিল। সেজন্য আমরা এই আলাদা করে একলব্য বা আরুণির কথা টুকরো কথার মধ্যে দেখতে পাই। তোমরা এদের বিষয়টা আমি আর আলাদা করে বলছি না, কারণ এটা সুন্দর লাগবে পড়তে, গল্পের মতোই তোমরা পড়ে ফেলবে। কিন্তু আমি শুধুমাত্র এইটুকু তোমাদের বললাম যে ঋগ বৈদিক সভ্যতার শিক্ষা ব্যবস্থার সূত্রে আমরা যে গুরু শিষ্য সম্পর্ক বা শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের কথা জেনেছি, সেই পরিপূরক দুটো গল্প হচ্ছে আরুণির গল্প এবং একলব্যের গল্প। এবার আমরা আরেকটা বিষয় একটু বলবো, সেটা হচ্ছে বৈদিক যুগে আমরা ঋগ বৈদিক সমাজ, পরবর্তী ঋগ বৈদিক সমাজ এগুলো সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু এই উপমহাদেশের সর্বত্র ঋগ বৈদিক সভ্যতা কিন্তু প্রসার লাভ করেনি। উপমহাদেশের অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য প্রান্তে যেখানে কিনা ঋগ বৈদিক সভ্যতার প্রসার ঘটেনি সেখানে ঐতিহাসিকরা বা প্রত্নতাত্ত্বিকরা পরবর্তীকালে একটু অন্য ধরনের সংস্কৃতি, অর্থাৎ যে সংস্কৃতির সঙ্গে ঋগ বৈদিক সংস্কৃতি মেলে না সেরকম সংস্কৃতির অনুসন্ধান পাওয়া গেছে। যে সংস্কৃতিগুলিতে মানুষ মোটামুটি পাথর এবং তামার অস্ত্র শস্ত্র ব্যবহার করত, কালো ও লাল রঙের মাটির পাত্র ব্যবহার করত, মাটির তৈরি ভাঙা বাড়ি ঘর প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন। তো এই যে ঋগ বৈদিক সভ্যতার বাইরে আরেক ধরনের সভ্যতার অস্তিত্ব প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন এবং এই সভ্যতা মূলত কৃষি কেন্দ্রিক ছিল এবং গ্রামীণ একটা কৃষি সমাজ ছিল। এই সভ্যতার মানুষ মৃতদেহকে সমাধিস্থ করত এরকমই, অর্থাৎ আমরা খুব ছোট্ট করে যেটা এক কথাই বলবো যে ঋগ বৈদিক যুগের সভ্যতা থেকে একটু ভিন্ন প্রকৃতির সভ্যতা, যেটা ঋগ বৈদিক যুগের সমসাময়িক যুগে গড়ে উঠেছিল, সেটার একটা অস্তিত্ব কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছিল। এবার এইরকম সভ্যতার অস্তিত্বের সঙ্গে একটা বিষয়
বিশেষভাবে জড়িয়ে, সেটাকে আমরা বলছি মেগালিথ। এবার আমরা বলি মেগালিথ আসলে কি। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। আসলে প্রাচীন ভারতের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী অনেক সময় কি করত, বড় বড় পাথর দিয়ে নিজেদের পরিবারের সমাধি স্থলগুলিকে চিহ্নিত করত। এই বিষয়টাই মেগালিথ নামে পরিচিত। এখন এই মেগালিথ গুলোর, অর্থাৎ ওই সমাধিস্থলের পাথরগুলোর নানা রকম রূপ আছে। কোথাও দেখা যাচ্ছে যে আকাশের দিকে তাকানো, কোথাও বৃত্তাকার ভাবে সাজানো, কোথাও অনেকগুলি পাথরের উপর একটা বড় পাথর সাজানো, আবার কোথাও পাহাড় কেটে গুহার মতো করা। তো এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। এইরকম এই যে মেগালিথ যাদের কথা বললাম, তাহলে মেগালিথ হচ্ছে আসলে সমাধি ক্ষেত্রে বড় পাথর, সেগুলো আবার বিভিন্ন শেপ বা আকৃতিতে থাকতো, সেইগুলোর চিহ্ন বা স্মৃতি চিহ্ন আমরা বিশেষ করে বলি মেগালিথ নামে পরিচিত। এরকম বেশ কয়েকটি মেগালিথের উদাহরণ ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তার মধ্যে আমরা ইনামগাঁও, যেটা দেখবে তোমাদের একদম টুকরো কথায় স্টার চিহ্ন দিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা আছে, সেই ইনামগাঁওয়ের মেগালিথের বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা একটু পড়ে রাখবে। মেনলি মেগালিথ কাকে বলে, মেগালিথের দু একটা স্মৃতি চিহ্নের উল্লেখ করো এবং তাদের বৈশিষ্ট্য বলো। এটার থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। এছাড়া আমরা যেটা দেখব, এই সমাধিগুলো অর্থাৎ মেগালিথ নামক ওই সমাধিগুলোর তে কি ধরনের বা কিভাবে সমাধি দেওয়া হতো, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হচ্ছে এইসব সমাধিগুলো থেকে মানুষের কঙ্কাল ও তাদের ব্যবহারের জিনিসপত্র পাওয়া গেছে, তার থেকেই আমরা অনুমান করতে পারি কিভাবে সেই সময় সমাধিস্থ করা হতো। তো এবার এখানে দেখা গেছে যে সমাধিস্থলগুলোতে লোহা, সোনা, রূপা, ব্রোঞ্জের জিনিস রয়েছে, ঘোড়া বা অন্যান্য জীবজন্তুর হাড় পাওয়া গেছে, মাছের কাঁটা ইত্যাদি পাওয়া গেছে। এই থেকে বোঝা যায় যে ওই মেগালিথ সমাজেও একটা শ্রেণী বৈষম্য ছিল। যাই হোক, আমরা এই চতুর্থ অধ্যায়ের আলোচনা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে শেষ করলাম। শেষে কিছু বিক্ষিপ্ত আলোচনা, সেটা হচ্ছে বৈদিক যুগের সমসাময়িক অন্যান্য সমাজের একটা অস্তিত্ব ছিল, সেটার একটু বলা, মেগালিথ সম্পর্কে বলা, আর গুরু শিষ্যের সম্পর্কের পরিপ্রেক্ষিতে একলব্য এবং আরুণির কথাটুকু তোমাদের পড়ে নেওয়ার কথা বলা হলো। আমরা এর পরবর্তীকালে ষষ্ঠ শ্রেণীর জন্য পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু শুরু করবো। তোমরা কয়েকদিন বাদ দিয়ে আবার নতুন ক্লাস দেবো, এটা এর মধ্যে পড়াশোনা করে ফেলো গোটা চতুর্থ অধ্যায়টা।